আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো রয়েছি। আর এখন বাজছে সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আশা রাখবো যে ব্লগটি আমার পুরোটা দেখবে, আর যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে সকালবেলায় 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়েই একদম ঘরে ঢুকে পড়েছি বিছানাপত্রগুলো সব গোছানোর জন্যে। আর আমি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার কথাগুলো শুনতে হয়তো একটু অন্যরকম লাগবে, কারণ আমার গলার পরিস্থিতি ভীষণ খারাপ। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু করার কিছু নেই। একবার যখন ইউটিউবে ভিডিও দিতে শুরু করেছি তখন তো যতটা পারবো ততদূর পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আর এটুকু জানি যে কোনো কাজে সফলতা পেতে গেলে ধৈর্য ধরে রাখতেই হয়। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হচ্ছে। রাতেবেলা হলে ভয়েস ওভার দিতে পারছি না, কেননা রাত হলেই যেন প্রচুর কাশিটা পেয়ে বসছে। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। শরীর খারাপ বললে কিন্তু সংসার কোনো কথাই শুনবে না, পেটটাও আমাদের কোনো কথা শুনবে না। তাই সকাল সকাল ভাবলাম যে একটু ডাস্টিংও করে নিই, কেন কি কয়েকদিন ধরে ঠিক মতন ডাস্টিং করা হচ্ছে না। আর এই জানলা দরজাগুলো তো হাতে দিতে পারছি না, রোদ ওঠে না, সকাল হলেই ঘন কুয়াশা, আর গায়ে থেকে তো মোটা জামা কাপড় ছেড়ে রাখতেই পারছিলাম না। তো দুদিন থেকে একটু কম হয়েছে, আর আজকে সকালবেলাতেই রোদ উঠেছে ঝলমল করে, যার জন্য একটু সাহস দেখালাম যে যতটা পারি টোপাটা করে মানে সামনে সামনে একটু ডাস্টগুলো ক্লিন করে নিই। আর এই ডাস্ট ক্লিন করার জন্য কিন্তু আমার ঠান্ডা লাগা আরোই কমছে না, কেননা ডাস্টিং অ্যালার্জির ফলে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। কিন্তু কিছু করার নেই। প্রথমেই তোমাদের বললাম যে কোনো কিছু পেতে গেলে তো কোনো কিছু ধৈর্য ধরে করতেই হয়। তো চেষ্টা চালাচ্ছি আগামী দিনে সফল হওয়ার জন্য। জানি না পারবো কি না, তবে এখনও পর্যন্ত পারছি, চালিয়ে যাচ্ছি। যখন আর পেরে উঠবো না তখন হয়তো আর চালাবো না। কয়েকদিন থেকে এই জানলাগুলো মানে অল্প সময়ের জন্য খুলছি। হয়তো 12টার সময় একটু রোদের ভাব দেখলাম তখন খুলেছি, আবার 3টে বাজতে বাজতে বন্ধ করে দিয়েছি। তো সেই সময় আর মানে কাজের এতটা হুটোপাটা থাকে, রান্না থাকে, ছেলে স্কুল থেকে আসে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করানো, খাওয়ানো, আবার 3টেই কোচিংয়ে যায়, সেসব থাকে বলে গ্রিলগুলোকে একদমই মানে মুছতেও পারছিলাম না, ঝাড়তেও পারছিলাম না। তার ফলে মাকড়সায় বেশ খানিকটা জায়গা জুড়েও মানে খুব আনন্দ করেই জালটা বুনেছে। তাই আজকে ভাবলাম যে যত সমস্যাই হোক, যাই হোক না কেন, চটপট হালকা হালকা করে আমি এগুলো ঝেড়েই নিই। বেশি হয়ে গেলে আবার পরবর্তীকালে আমারই কষ্ট হবে। প্রথমে ছোট্ট ফুল ঝাড়ুটাকে নিয়ে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর জানলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর তার উপরে দেখো কত সুন্দর রোদ পড়েছে, তার রোদটাকে আর কোনো মতেই আজকে হাতছাড়া করছি না। তো সেই কারণে বিয়েবাড়িতে পরে গেছিলাম যত জামা কাপড় ছিল সবগুলোই রোদে মেলে দিয়েছি। আর গতকাল তো সকাল থেকে একদম ঘন কুয়াশা ছিল, আর মেঘলাও ছিল সাথে। আর দুপুর 1টার সময় থেকে তো মুষলধারায় বৃষ্টি হয়েছে। আর এই যে বাইরের কাজ কমপ্লিট করার পরে চলে এলাম সোজা রান্নাঘরে। আর এখানে দেখো কেটে নিয়েছি আলু, বেগুন আর মটরশুঁটি। এটা দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করব, আর করব দই কাতলা। সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গিয়ে বাবা মাছ কিনে নিয়ে চলে এসেছিল, সেই মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আগেই তেল দিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে কড়াইটা গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। তা নাহলে আবার দেখবে বেশিরভাগ দিনই মাছগুলো লেগে যায় কড়াইতে, যদি না তেল ঠিকঠাক গরম হয়। আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি। এতে বেগুনটা আগেই আমি ভেজে তুলে নেব, তারপরে যে আলু মটরশুঁটিটা কাটা রয়েছে সেগুলোকে 5 ফোড়ন দিয়ে তারপরে কড়াইতে ছেড়ে দেব। আর এই তো আমি 5 ফোড়ন দেওয়ার পরে কড়াইতে ছেড়ে দিয়েছি। সেই সময়টা তোমাদের সাথে আর ভিডিও করে দেখাইনি। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও সব সবজিটা একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আবার কড়াইতে ভেজে নিচ্ছি।
আর এদিকে মাছের জন্য সমস্ত মশলা করে নিয়েছি, রেখেছি পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টক দই। তো আমার সমস্ত মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর আজকে আমি দই কাতলার মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি, প্লেন করেছি, ফোড়ন ছাড়াই করেছি। তোমরা চাইলে কেউ কালো জিরে ফোড়ন দিতে পারো, কিন্তু আমি কোনো ফোড়নই দিইনি। আমি জাস্ট পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে একসাথে গুঁড়ো করে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো আমি মশলাটাকে মোটামুটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর টক দইটাকে ফেটিয়ে দিচ্ছি, কেননা এমনি যদি প্লেন দিয়ে দিই তাহলে একটু দানা দানা বেঁধে থাকবে, সেটা যাতে না হয় তাই জন্য খুব ভালো করে আমি একটু গুটিয়ে নিলাম। আর আমি টক দইটা মশলার মধ্যে ছেড়েও দিলাম। আর মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এরকম হয়েছে আমার ঝোলটা দেখতে। ঝোলটা মোটামুটি হয়েও গেছে, ফুটেও গেছে, যার জন্য আর মাছগুলোকে আমি এখন এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিলাম গরম মশলা পেস্ট। কে কাতলা মাছের কালিয়ায় পোস্ত বাটা, চারমগজ বাটা, কাজু বাদাম বাটা দিয়ে খেতে পছন্দ করো, আমিও সেভাবে করি। কিন্তু আজকে আমি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা দিইনি, কিন্তু আমার জিরে বাটার মধ্যে একটু সামান্য পরিমাণ চারমগজ দিয়েছি। আর আজকে আমি এইভাবেই করেছি, কালিয়া, কাতলা মাছের কালিয়ার মধ্যে আর কি যেটা টক দই দিয়ে করে, সেইভাবেই নতুন একটা রেসিপি নিজের থেকেই মাথার থেকে বার করেই করেছি। তো ওদিকে আলু, বেগুন, বড়ির ঝোল, মাছের ঝোল সবটাই নেমে গেছে। আর এদিকে করে নিচ্ছি রাতে রুটি খাওয়ার জন্য আলুর তরকারি। আমি রাতের বেলা করি না, তোমরা দেখো প্রত্যেক দিনই আমার ব্লগে যে আমি সকালেই করে রাখি। আর আলুর তরকারি আমার না করলে একদমই চলবে না, এটা আমার 365 দিন করতেই হয়। আর আমি রান্নার শেষেই এটা করে থাকি, কেন কি রাতের বেলা রূপকে পড়াই, তখন গিয়ে আমার পক্ষে সম্ভব হয় না উঠে তরকারি করার, যার জন্য রাতের বেলা কোনো ঝামেলায় আমি রাখি না, দিনের বেলায় একবারে সব ছেড়ে নিই। আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, মাজা ঘষা, গ্যাস মোছা সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার বসে পড়লাম একটু খাবার দাবার খেতে। আর রান্নাঘরে রান্নার সাথে সাথে দেখতেই পেলে মাজা ঘষাও করে নিয়েছি, গ্যাসটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো অনেকক্ষণই রোদে দিয়ে রেখেছি, মানে রোদটাও ভালো খেয়েছে, জামা কাপড়গুলো প্রত্যেকটা গরমও হয়ে গেছে। এবার সুন্দর করে ভাঁজ করে রাখবো। এখানে সবারই পোশাক ছিল, রূপের জিনিসগুলো আলাদাভাবে রূপের জায়গায় গুছালাম, আলাদা জায়গায় গুছালাম। আমার শাড়ি ব্লাউজগুলো একদিকে গুছিয়ে রাখলাম। আর দু একটা শাল, শীতের পোশাক আর কি, যেমন ধরো জ্যাকেট প্যাকেট, উইন্ডশিটার যা ছিল সেগুলোও সব গুছিয়ে রাখবো, এখনই গুছিয়ে রাখবো। কিন্তু এখন আর আমার পক্ষে তোলা সম্ভব হবে না, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় স্নান করতে হবে। আর যেহেতু অবেলা করে স্নান করতে হয়ে যাচ্ছে, সেই জন্য বোধহয় ঠান্ডাটা আরোই কমছে না। কিন্তু কি করব, ভিডিও করে সমস্ত কাজকর্ম করে আর ছেলের পেছনে সময় দিয়ে আমি এর থেকে আগে আর স্নান করে উঠতেই পারছি না। আর জামা কাপড়গুলো গোছাতে অনেকটাই সময় লেগে গেছে। দেখো এদিক থেকে রোদটাও চলে গেছে, ছায়া পড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, তবে তা নইলে আবার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে আবার জামা কাপড়গুলো বেশ ঠান্ডা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশ কিছু ভালো লেগে থাকে, তাহলে সেই বিষয়ের ওপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার কাছে ভীষণই গুরুত্ব রাখে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে সোজা স্নানে চলে গেছিলাম, স্নান করে চটপট চলে এলাম।
স্নানটা সেরে চলে এসেছি, আর এখন আমি আর খেলাম না, কেননা বাবা চলে এসছে। তা ভাবছি যে একবারে বাবাকে খেতে দিয়েই আমি খাবো। তো বাবা এখন গেছে পুজো করতে ঠাকুর ঘরে। তো সেই জন্য আমি ভাবলাম যে এই সময়টা শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করে লাভ নেই, আমি চটপট আলমারির ভেতরে জামা কাপড়গুলো পরিপাটি করে গুছিয়ে ফেলি। আর আলমারিতে আমার জামা কাপড়গুলো তুলে রাখলাম। আর এখানে রয়েছে কয়েকটা রূপেরই শীতের পোশাক। এগুলো সবই রূপের জায়গায় আমি তুলে রাখবো, যাতে করে ও পরবর্তী সময়ে যদি কোনো মনের ইচ্ছে মতন জিনিস নিতে চায়, ও হাত দিলেই পায়। আর ওর জায়গাতেই আমি ওরই জিনিসপত্র রাখি, আদার্স কারোর কোনো জিনিসই আমি ওর জায়গাটায় রাখি না। আর ও এখন একটু যেহেতু বড় হয়েছে, চয়েস হয়ে গেছে, তাই কোচিংয়েই যাক বা বাইরে কোথাও যাক, নিজে এখানে বসে নিয়ে জামা কাপড় খুঁজতে থাকে যে কোনটা পরবো আর কোনটা পরবো না, কোনটা পরলে ওকে নিজেকে ভালো লাগবে। আর এবার শীতের টুকিটাকি জিনিসগুলো আমি তুলে রাখলাম যেখানে শীতের পোশাক রাখি সেখানে। আর এই তো এবার খাবার নিয়ে বসে গেছি। অনেকটা টাইম হয়ে গেছে, আজকে ঘড়ির কাঁটায় 3:30 বেজে গেছে। আমার খাবার এই যে বাবাকে দিয়ে আমিও বসে পড়লাম একসাথে। এরপরে অনেকটা সময় কাটিয়েছি, দুপুরে একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে চলে এসেছি সোজা ছাদে। কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড় কটা তুলেছি। আর হাজব্যান্ড এখানে আমাদের পোষ্যদের খাবার খেতে দিচ্ছিল, তো সেই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দেখো এই মা পায়রাটা তার বাচ্চা পায়রাটাকে খাওয়াচ্ছে, আর বাচ্চাটা খাওয়ার জন্য মায়ের সাথে কেমন করছে। তো এইটা দেখে এতটা ভালো লাগলো যে আমরা মা কতটা বাচ্চার জন্যে জরুরি। তো সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা করা। আমাদের মানুষের মধ্যেও যেমন মানে মায়ের গুরুত্ব রাখে, সেরকম দেখো পাখি, সে একটা মানে ছোট একটা প্রাণ, তাদের ভেতরেও মায়ের অনুভূতিটা কতটা সুন্দর, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এটা দেখতে ভীষণ ভালো লাগবে। চলে এলাম সোজা ঠাকুর ঘরে। আর এই দেখো সন্ধে দিচ্ছি, আর গোপাল সোনা কত সুন্দর করে দেখো বসে রয়েছে। তো গুড ইভিনিং সবাইকে। নিচে এসে চা করেছি, লিকার চা করেছি, কারখানাতে দিয়েছি। আর এখানে ছেলের জন্য হরলিক্স খাবো। ও বললো যে মা আজকে আমাকে একটু হরলিক্স করে দাও, ওর জন্য হরলিক্স করে নিয়ে দিলাম। আর আমার জন্য নিয়ে নিলাম 1 কাপ দুধ চা। তো ছেলে খাটে বসে বসে কার্টুন দেখছিল, তাই আমি ভাবলাম আর বাইরে ডেকে কাজ নেই, ওকেও আমি খাটের ওপরেই মানে খাবারটা দিয়ে দিলাম। আর স্টাডি টেবিলটা নিয়ে অলরেডি বসেও গেছে, কেননা পড়তে হবে। আর যেহেতু সারাদিনে একটু ঘুমোতে পারে না, সেহেতু চটপট পড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, সেটাই মনের মানে ইচ্ছে ছিল। কিন্তু চাটা খেয়ে পড়াশোনা করেছে, করার পরে আর ওকে খাইয়ে ঘুম পাড়াইনি। কেন কি ওর পাপা বলল চলো ওকে একটু মানে পড়া শেষে ওকে নিয়ে আমরা একটু রাস্তায় ঘুরে আসি। তো রাত অনেকটাই হয়েছিল, কোথায় আর ঘুরবো, এদিক ওদিক একটু গাড়িতে করে ঘুরে বেরিয়ে নিয়ে কিছুটা মিষ্টি কিনে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কিছু ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।